আসসালামু আলাইকুম, শুভ সকাল। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এর 8 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আগের দিন আমরা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু পর্যন্ত ছিলাম। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুটা আমাকে সংক্ষেপে একটু রিক্যাপ করেন কেউ। মশিউর, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু তো জানেন, এসএমভি? আচ্ছা, তাহলে প্রিন্স আপনি একটু বলেন স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু কি? ওই ক্লাসটা করেন নাই? এই একটা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু আমি মনে হয় আজকে মিলে 3 নাম্বার ক্লাস, দুইটা ক্লাসে আমি একই জিনিস বুঝাইছি। তাহলে সংক্ষেপে বলি, এসএমভি এসএমভি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। আচ্ছা, এই স্ক্রিনে কি পুরোটা আসছে? না স্যার, বোর্ড না স্যার, অর্ধেক আসছে না। ওকে, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু হচ্ছে সোজা বাংলায় যদি সরাসরি ফ্যাক্টরি পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এই আর্জেন্টিনার 2000 কত সালের এটা? যেহেতু দুইটা আছে স্টার, তাহলে ধরে নিচ্ছি এটা 2023 এর আগে, 23 না 22, তাহলে 2018 ধরে নিচ্ছি এই জার্সিটা। এইটার এসএমভি যদি আমরা ধরে নিই 4.5, এসএমভি আর্জেন্টিনার এই জার্সিটার এসএমভি যদি 4.5 হয়, তাহলে বুঝবো একটা সুইং লাইনে 4.5 মিনিট লাগতেছে। এই টোটাল প্রোডাক্টটা, এই কাপড়ের কয়টা টুকরা? কাপড়ের 4টা টুকরা ছিল, 2টা স্লিভ, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। এই 4টা কাপড়ের টুকরা থেকে এই সাইডে স্পেসিফাইড ধরেন হচ্ছে আমার এই যে বডি স্যুট, যেটা বডি স্যুটের যে অপারেশন রেটটা, তার সাথে এটা একদম 90% মিলে যায়। তো এই অপারেশনগুলো ফলো করে 4.5 মিনিটে এটা কমপ্লিট আইটেম হয়ে বের হচ্ছে 4টা কাপড়ের টুকরা থেকে। তো এসএমভি হচ্ছে এটা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, যে এই টোটাল আইটেমে যে 13টা অপারেশন, 13টা অপারেশনের কথার কথা ব্রেকডাউন কেউ বলতে পারবেন? সবাই অ্যাপারেলের স্টুডেন্ট কিন্তু এখানে স্যার। ব্রেকডাউন এটা কিভাবে তৈরি হয়েছে, কোন প্রসেসের পর কোন প্রসেস শুরু হয়েছে, এটা কি বলতে পারবেন? বলেন। আপনার সুবিধার জন্য আমি এটা উল্টে দিলাম। এখানে স্ক্রিনের সামনে সবার উদ্দেশ্যে এটা আপনার বেসিক টি শার্ট। টি শার্টে আপনার ফার্স্টে আপনার এটা লাগছে শোল্ডার করার পরে আপনার নেক গ্রিপের পরে আপনার এই পাইপিং, ব্যাকের পাইপিংটা দেওয়া যাচ্ছে। এই পাইপিং কি কি বলতো? 3টা অপারেশন, উনি 3টা অপারেশন বলছে। কি কি বলছে? শোল্ডার, নেক গ্রিপ, পাইপিং। শোল্ডার, নেক গ্রিপ, পাইপিং। শোল্ডারটা হচ্ছে জয়েন, নেক গ্রিপ হচ্ছে অ্যাটাচ, আর পাইপিংটা হচ্ছে ওই নেকের সাথে পাইপিংই বলে। এরপরে আপনার এখানে পিলার মেশিন দিয়ে লেভেলটা সহ অ্যাটাচ করবে। আচ্ছা, ওকে ওকে। পাইপিং আগে হইছে নাকি লেভেল? আগে পাইপিং হইছে, পরে মানে এখানে আমি বলে এখানে আপনার দুটো মেশিনের কাজ আছে। পাইপিংটা জয়েন্ট হবে একটা মেশিনে, জয়েন্ট করার পরে আপনার নিচে যে টপসিনটা হবে, টপসিনটা দেওয়ার সময় লেভেলটা অ্যাটাচ করবে। তাই আচ্ছা, যে এটা যে আপনি, উনি যে আপনাকে চ্যালেঞ্জ করলো, আপনি যে বললেন যে লেভেলটা পরে হইছে, এটা আপনি বুঝলেন কিভাবে? স্যার আমি এটা তৈরি করি। আপনি তৈরি করেন? হ্যাঁ, আপনিও তো লাইনেও তৈরি করেন, তো বুঝেন কিভাবে যে ওইটা আগে এটা পরে? ধরেন আপনি তৈরি করেন, ধরেন একটা লেআউট একটা স্যাম্পল দেবে, স্যাম্পলের সাথে আপনার মেজারমেন্ট শীট এবং আমাদের যে লেআউট পেপার থাকবে, আইডি। আপনি লেআউট পেপার কিছু জানেন না, আপনি দোকানে কাপড়টা কিনতে গেছেন, তখন আপনি কিভাবে স্যাম্পল দেবে? আমাকে যখন 1 পিস একটা স্যাম্পল দেবে, আপনি যখন আমার একটা দিবেন যে আমার এখানে 20,000 পিস কি 500 পিস বডি লাগবে সেম, তখন আমি এটা দেখে স্টাইলিংটা একটা পেপারে লিখে ফেলে সেই অনুযায়ী মেশিনের সাথে। আপনি যে স্টাইলটা অ্যানালাইজ করবেন, যে লিখবেন বলছেন, বিশ্লেষণ করবেন, ওটা কিভাবে করবেন? স্যাম্পল দেখে। হ্যাঁ, স্যাম্পল দেখে কিভাবে বুঝতেছেন? স্যাম্পলটা কি দেখে স্যাম্পলটা কি দেখে মেক হয়? আচ্ছা, আমি স্যাম্পল দেখার আগে আপনার কি আছে মেজারমেন্ট শীট, স্যাম্পলটা কি দেখে মেক হয়? একটা স্যাম্পলিং যখন আমরা করি, এটা ফটো স্যাম্পল দেবে। ফটো স্যাম্পল, হোয়াট ইজ ফটো স্যাম্পল? ফটো স্যাম্পলটা কি দেখে মেক হয়? আপনার ফার্স্ট স্টেপ ফটো স্যাম্পল আসে আমাদের কাছে। ফটো স্যাম্পল থেকে আপনার সাইড সেট তৈরি করি আমরা। সাইড সেট করার পরে আমরা প্রি প্রোডাকশন মিটিং এ, আর এই প্রি প্রোডাকশন মিটিং এর পরে ধরেন একটা স্যাম্পলিং বা একটা আপনি স্যাম্পল দেন। আচ্ছা, এখানে বাকি যারা কনফিউজ হয়, আমি জায়গাটা ক্লিয়ার করে দিই। এই যে এইখানে এই তাস, এখানে কয়টা তাস দেখতেছেন? 5টা। তো আমি হাতে কোন সিরিয়ালে ধরে আছি এটা যদি বলতে হয়, তাহলে কিভাবে বলবেন যে আমি হাতে কোন সিরিয়ালে কাটবো?
হ্যাঁ পুরো মূল দেখে তাহলে আপনি সিরিয়ালটা বলেন এখানে কোন তাসটা সবার আগে আছে, সামনে আছে কি? 5। হ্যাঁ চিরার 5, তারপরে হ্যাঁ লাভের 4, তারপরে স্পেডের 3, তারপরে ডাইসের 2, তারপরে স্পেডের টেক্কা। তো এটা কিভাবে বুঝলেন? এখানে একটা সিঁড়ি সিঁড়ি মতো হয়ে গেছে, স্টেপ বাই স্টেপ প্রসেস তৈরি হবে। হ্যাঁ ওটা এখানে একটা ধাপ ধাপ মতো হয়ে গেছে না, সিঁড়ি সিঁড়ি মতো। আপনারা যখন সেলাই দেখবেন, মানে আপনারা এই জন্যই ওনাকে আমি গেঞ্জিটা উল্টাই দিলাম, আর উনি অলরেডি লাইনে মানে এটা তৈরি করে, উনি বললো। তো যখন আপনারা সেলাইটা উল্টাবেন, এই যে সেলাই উল্টাইলে এখানে কিন্তু দেখেন, আপনি বলেন এখানে কি আপনি সিং এটা দেখতেছেন? লেভেল অ্যাটাচের সেলাই আলাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু পাইপিং এর নিচে ঢাকা পড়ে গেছে। তাহলে এবার আপনি আবার বলেন ব্রেকডাউনটা কি? এই যে এই জন্য আমি টেক অফ কার্ড দেখাইলাম আগে, যে সিঁড়ি সিঁড়ি হয়ে যায়, স্টেপ বাই স্টেপ। আপনি ওই সেলাই দেখলে বুঝতে পারবেন যে আগে সাইড সিম হয়েছে নাকি আগে শোল্ডার স্লিভ কি বলে স্লিভ অ্যাটাচ হয়েছে, একটার উপর একটা চাপা পড়ে যায়, একটা সেলাইয়ের উপর আরেকটা সেলাই চাপা পড়ে যায়। তাহলে এবার বলুন লেভেল অ্যাটাচ আগে হয়েছে নাকি পাইপিং আগে হয়েছে? আগে পাইপিং। তাহলে যদি লেভেল অ্যাটাচ পরে হয় তাহলে ওটার সেলাইটা দেখা যাবে না, যে টপ স্টিচ যেটা আলাদা। আপনার প্লেন মেশিনে আমরা বদলে যে স্টিচিং ব্যবহার করি এটা সবসময় ভিতরে, আর মিডল যেটা ব্যবহার করি সেটা সবসময় উপরে, আপনার উপরে যেটা শো করতেছে। আর আপনার পাইপিং এর সেলাইটা শো করতেছে, আর এটা পাইপিং করা, এই পাইপিং যদি আগে না করা হয় তাহলে আমরা টপসিন দিতে পারবো না। এটা আপনার স্যার ওটা রিবের সাথে অ্যাটাচ হয়ে যায়, পাইপিংটা রিবের সাথে অ্যাটাচ হয়ে যায়। আপনার প্লেন মেশিনে ফোল্ডার অথবা ফ্যাটলকের ফোল্ডারের মাধ্যমে আমরা যখন এই রিপটা অ্যাটাচিং যদি না করতে পারি, আমি যদি উপরের সুইংটা না করতে পারি তাহলে নিচেরটা পারবো। নিচেরটা পারবেন না বলতে কি, এই যে এখানে এই এটা লেভেলটা কিন্তু লেভেলটার ব্যাকপার্টের সাথে সেলাই হয়েছে, লেভেলটা ব্যাকপার্টের সাথে সেলাই হয়েছে। এটা বলেন, এটা আপনার আমরা যখন ব্যাক পার্টে দিই তখন এসএমবি একটা বেশি হয়ে যায়। এর জন্য আমরা প্রোডাকশনের ক্ষেত্রে এবং এসএমবি ঠিক রাখার জন্য আমরা ডাইরেক্ট এটা করতে পারি। ডাইরেক্ট করতে পারি ঠিক আছে, কিন্তু এখানে আর ব্যাক পার্টে যদি লেভেলে অ্যাটাচিং করে নিই তাও হ্যাঁ একসাথে করতে পারি, হ্যাঁ দুই ভাবে করতে পারি। সাথে যা বলতেছে যে আলাদাভাবে টাক দিয়ে পরে আপনি অ্যাটাচিং করে আমি এটা কি জন্য বলতেছি, বক্স রাখবে, বক্স রাখবে ঠিক আছে। আমি নিজে যে ইয়েটা প্রোডাক্টটা করছি, এটাই মেইন পার্থক্য, শুধু এটাই শোল্ডার অ্যাটাচ, শোল্ডার অ্যাটাচ এটা নাই, শোল্ডার আগে এটা অ্যাটাচিং করে পরে লেভেলটা কি আগে হয়েছে বুঝছেন? কারণ আমি আপনাকে তাসের যে एग्जांपलটা দেখাইলাম, না না স্যার এখন এটা তবে হচ্ছে আপনার আমাদের না না ওনার ইন্ডাস্ট্রিতে হইতেই পারে যে লেভেলটা পরে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনারা যে একটা ট্রিক দেখালাম যে তাসের ট্রিক, ওই তাসের ট্রিক দিয়ে যে কোনো অপারেশন আপনারা অ্যানালাইজ করতে পারবেন। কারণ আর এটা আরো প্রমিনেন্ট হয় কোন জায়গায়, আপনি যদি এই যে স্লিভ অ্যাটাচ আর সাইড সিম এই জায়গাটা দেখলে আরো বেশি প্রমিনেন্ট হয়, একটা সেলাইয়ের উপর আরেকটা সেলাই চাপা পড়ে যায়, তাহলে আপনি ওখান থেকে মুভ অন করেন। তারপরে আর কি এরপরে আপনার যখন এটা শেষ হয়ে যাবে তখন আপনার যাবে স্লিপ জয়েন্ট, স্লিপটা যাবে ওভারলকে স্লিপ জয়েন্ট চলে যাবে, দুই পাশে দুটো স্লিপ আছে, স্লিপ জয়েন্ট করার পরে আপনার বডিটা বাঁধায় রাখবে এবং ওভারলকে সাইড ছিল। আর হেমিংটা এই হ্যামটা আপনার এটা তো আগে করা আপনি দেখেন সাইড মারার আগে এটা আপনার এক্সট্রা আলাদাভাবে একটা প্রসেসে একটা ফ্যাটলক মেশিন থাকে, মেশিন থাকার পরে ওটা আপনার হ্যাম করা হয়ে যাবে, হ্যাম করার পরে সিলিপ হ্যাম জয়েন্ট হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে আপনার রাউন্ড হ্যাপ যেটা সাইড মারার পরে চুরি হ্যাম বলে ওটা আপনার সাইড মারার পরে, আর এটা আপনার হ্যাম আগে করা লাগবে পরে এটা কাঁচা হ্যাম যেটা, তারপরে আপনার হলো সাইড স্ক্যাম করার পরে বডি হ্যাম, সাইড সিম করার পরে বডি হ্যাম লাস্ট প্রসেস। এগুলো বুঝতেছে কিভাবে যে সাইড সিম আগে হয়েছে বডি হ্যাম পরে হয়েছে, সেলাই দেখে এই যে ওভারল্যাপ দেখে, ঠিক আছে। নিচে যে পাইপিং আছে সেটা এরপর আপনার হেল্পার ওই হেমিং, ওই পাইপিং না, নিচেরটা হেমিং, আর পাইপিং শুধু নেকে হয়। আচ্ছা ভাই পাইপিং শুধু নেকে হয়, পাইপিং কখনো হেমে। আচ্ছা এইটা একটু বুঝান যে পাইপিং আর হেমিং সেপারেট কিভাবে, বা উনি গুলাই ফেলছিল বলতে আমি কিভাবে আমি গুলাই ফেলতেছি। পাইপিংটা হলো আপনার এক্সট্রা ফেব্রিক সাপোর্ট মানে যেটা আপনার প্রসেসও আলাদা, ফেব্রিকও আলাদা। দেখেন বডি পার্ট থেকে কিন্তু পাইপিং এর পার্ট হলো আলাদা থাকে এটার জন্য, কারণ আমাদের নেক পয়েন্টটা যখন দুর্বল হয়ে গেলে শার্টগুলো পড়ে যায়, এর জন্য এখানে আপনার জিএসএম হাই থাকে এবং অনেক সময় ফেব্রিক মানে এখানে বলা হয় আপনার হেভি জার্সি যারে বলে, মানে 220 উপরে জিএসএম যেটা থাকে এটাকে হেভি জার্সি বলে। ওই ধরনের কোনো ফেব্রিক দিয়ে এটাকে বেশি হার্ড করে, এক্সট্রা ফেব্রিক। আর আপনার এই হ্যাম হলো যে আমাদের বডি থাকবে, বডি পার্টই হ্যাম হবে। আর হ্যাম করার জন্য আপনার সবসময় মেজারমেন্ট 2 cm যদি লাগে, হ্যাম 2 cm, 2.5 cm লাগলে 2.5 cm, 1.5 cm ওটা আপনার কাটিং থেকে প্লাস কাটে, যাতে হ্যামে আমার এখানে তো 2 cm যাচ্ছে, যাতে মেজারমেন্টটা ঠিক রাখার জন্য এটা ফোল্ড হওয়ার জন্য 2 cm যাচ্ছে, 2 cm
আমার মার্কারে দুই সেম ক্লাস কাটা থাকে। এটা কি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তোমার নামটা বলেছি স্যার আমার নাম নুরুল হোসেন। নুরুল হোসেন। ভাই বৃষ্টি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে আগে পরিচয় ছিলাম কিন্তু রেগুলার আসেন না। না, স্যার, আইডি লাস্ট 3 ডিজিট কত? আমার 70। 70। ও আচ্ছা, ঠিক আছে। আমরা অলরেডি ক্লাস শেষ করব। তো মিস্টার নুরুল হোসেন যতটুকু কন্টিনিউ করলো সেই জায়গা থেকে আমি আরেকটু অ্যাড করি যে উনি বারবার ফোল্ড করার কথা বলতেছিল। ফোল্ড করার যে কথা বলতেছিল এটার জন্য এই যে এই ডিভাইসটা ইউজ করা হয়। আপনাদের সবার ডান পাশে ফ্ল্যাট লক যে মেশিনটা, এই মেশিনটার সামনে ফোল্ডার অ্যাটাচ করার অপশন থাকে। সেই ফোল্ডার অ্যাটাচ করে এই পাইপিং যেটা গলার পাইপিং, যেটা পাইপিং আলাদা পাইপিং কাটার আছে, সেই পাইপিং কাটার কাট করে পাইপিং এভাবে ফিট দেওয়া হয়। আর আপনার মেশিনে ফ্যাব্রিক একদিক দিয়ে ইনপুট দিবেন আর মানে ধরেন এই যে এটা কি পার্ট, এটা ব্যাক পার্ট। ব্যাক পার্টটা এক সাইড দিয়ে দেওয়া হয়েছে আর ব্যাক পার্টের সাথে তো অলরেডি রিব অ্যাটাচ করা আছে। আর এর সামনে দিয়ে পাইপিংটা অ্যাটাচ হয়। হ্যাঁ, পাইপিং কিন্তু অনেক দুই সাইডে বড় বড় থাকে, সেই পাইপিং দুই সাইডে কাটা লাগে। পরে আবার ওইটা আলাদা করে কি বলে রিপার দিয়ে কাটে। সিম রিপার না, সরি ওটার নাম ক্লিপার। ওখানে ক্লিপার আছে অথবা হেল্পার দেয়া থাকে। যে ম্যান ইউজ করে, ম্যান ছোট কেচিগুলোকে ক্লিপার বলে। মেশিনগুলো ব্লেড মেশিন দিয়ে লক স্টিচ দিয়ে ওটা কেটে দেয়। আর এই একই মেশিনে এইটা একটা ফোল্ডার, পাইপিং করার জন্য একটা ফোল্ডার ব্যবহার করা হয়। আর পাইপিং করা ছাড়া শুধু হেমিং। হেমিংটা কিভাবে হবে? জাস্ট ফ্যাব্রিকটাকে ওই যে উনি যেটা বললো 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বা কিছু জায়গায় যদি আমি চাই আমি মেজারমেন্ট রিকোয়ারমেন্ট, হ্যাঁ, যে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি আমি ওরকম পরিমাণ দিতে পারবো। ও জাস্ট করবে কি, কাপড়টা সোজা যখন যাবে ও ভাঁজ করে দিবে, হালকা হালকা ভাঁজ করে দিবে। সেই ভাঁজের উপর দিয়ে সে ফ্ল্যাট লক সেলাইটা হয়ে যাবে। আর ফ্ল্যাট লক মেশিনের সেলাই বুঝবেন কিভাবে? ফ্ল্যাট লক মেশিনের সেলাইটা সবাই একটু পাস করে দেন। এক সাইডে হচ্ছে লক হয়ে যাবে আর আরেক সাইডে হয়ে থাকবে, সমান্তরাল দুটো লাইন যাবে। আর ধরেন এটা ফ্রন্ট অ্যাপিয়ারেন্স হবে এবং মতো সিঙ্গেল নিডল লক স্টিচ বা প্লেইং মেশিনের মতো, ঠিক আছে? আর পিছনে যাবে এরকম লক হয়ে। এবার এই লকটাও ডিপেন্ড করে আপনার এখানে 5টা মানে টোটাল আপনি কি লুপার থ্রেড কয়টা ব্যবহার করতেছেন তার উপরে। লুপার থ্রেড যদি আপনার 2টা থাকে, 2টা লুপার থ্রেড থাকলে একরকম ডিজাইন হবে। আর যদি 3টা লুপার থ্রেড থাকে, সামনে কিন্তু 2টা থ্রেড আছে, মোট কত মানে আমি বলতে চাচ্ছি যদি 4টা সুইং থ্রেডের ববিন দিয়ে সেলাই হয় তাহলে এরকম সেলাই হবে। বোর্ডটা একটু দেখেন, 4টার সেলাই এরকম হবে। আর যদি 5টা থাকে ববিন, তাহলে মাঝখান দিয়ে আরেকটা লাইন চলবে, সেলাইটা এরকম হবে দেখবে। এটা হচ্ছে ফ্ল্যাট লক। আর ফ্ল্যাট লকের জন্য এটা মুখস্থ মোটামুটি। ফ্ল্যাট লক 3টা জায়গায়, আমার বেসিক টি শার্ট বা পোলো শার্ট এই 2 জায়গায় আমার ফ্ল্যাট লকের কাজ মূলত 3 জায়গায়। একটা হচ্ছে বটম হেমিং এ, একটা হচ্ছে স্লিভ হেমিং এ, আর আরেকটা হচ্ছে নেক পাইপিং এ। হ্যাঁ, নেক পাইপিং বা নেক বাইন্ডিং যাই বলবেন হবে। আচ্ছা, এবার বাইন্ডিংটা আবার এই মেশিন দিয়েও করা যায় অনেক ক্ষেত্রে। ওই সিঙ্গেল নিডল লক স্টিচ ওইটার করা লাগে, ভিতরে মনে হয় কিছু করা লাগে, ওই ফিচার কিছু অ্যাড করা লাগে, চেঞ্জ করা লাগে, তাই না? শুধু ওই ফোল্ডার সেট করে দিতে হয়। ওই তো ফোল্ডার সেট করে দিতে হয়। বা আবার এখানেও কিন্তু সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন বা প্লেইং মেশিন, এটা এমন একটা মেশিন ওইটাকে আপনি বিভিন্ন ফিচার অ্যাড করে বিভিন্ন টাইপের কাজে ইউজ করতে পারবেন। যেমন হাফ ফিডার আছে, ফুল ফিডার আছে, ওগুলা দিয়ে ওভারলকের মতো সেলাই করা যায় না? ব্লেড অ্যাটাচ করা যায়, ব্লেড অ্যাটাচ করে ওটা কেটে দিবে। আমার ফ্যাক্টরিতে ছিল মানে সিঙ্গেল নিডল লক স্টিচে, ওখানে আপনি ফ্ল্যাট লকেরও কাজ মাঝে মাঝে করতে পারবেন, আবার ওভারলকেরও করতে পারবেন। ওটা আপনি স্পেশাল সেট আপ করতে হবে আর কি ওই মেশিনটাতে। আচ্ছা, ফোল্ডার তো দেখাই না। তাহলে অপারেশন ব্রেকডাউন, আর্জেন্টিনার জার্সিটা দেখলেন, এটা হচ্ছে যেহেতু আমি নিজে সরাসরি আমার লাইভে এটা চলতো, এটা আমি একটু বলি। স্যার এটা আলজেবায়ার, এটা হচ্ছে টেস্কো ছিল, জর্জের ছিল, দুটো সেপারেট ব্র্যান্ড, টেস্কো আর জর্জ। আচ্ছা, এইটা মিস্টার নুরুল যে যা ব্যাখ্যা করছে পুরোপুরি আর্জেন্টিনা জার্সির সাথে মিলে যায়। স্পেশালি নিট টপ আইটেম যেগুলা, নিট টপ আইটেমের 75% থেকে 80% অপারেশন সেম থাকে। শুধু কিছু জায়গায় আমার স্পেশাল ফিচার অনুযায়ী, স্পেশাল ডিজাইন অনুযায়ী ডিফারেন্ট অপারেশন হয়। যেমন ওই নিট টি শার্ট, আর্জেন্টিনা জার্সি হোক আর যাই হোক, বা হচ্ছে মিস্টার তানভীরের যে পোলো শার্ট, এখানকার বেসিক অপারেশন মোটামুটি একই। পোলো শার্টে আমি পরে আসতেছি। এইটাতে পার্থক্য কোন জায়গায়? এটা একটা নতুন জিনিস আপনারা দেখেন, এনভেলপ স্লিভ।
স্লিভ বলা হয়, এটা কি দেখা যাচ্ছে? এনভেলপ স্লিভের এখানে বিশেষ ফিচার কি আপনারা একটু গেস করুন তো, মানে এখানে কি বিশেষ কি স্যার এটা ব্যাক পার্টে বলতেছেন ওইটাই, হ্যাঁ ওই যে এটা নেকের দুই পাশের যে জায়গাটা, এটাই তো এখানে অপারেশন কি হইতে পারে, এখানে কি অপারেশন মনে হয় যে আমরা এমপ্লয় করছি, কি অপারেশন করছি, কি কাজ করছি আমরা, বা কিছু বাদ দিছি কিনা? আচ্ছা দেখা হয়ে গেলে ওই গেঞ্জিটা একটু পাস করে দেবো সামনে। এখানে আমরা একটা অপারেশন বাদ দিছি, এখানে আমরা শোল্ডার জয়েন্টটাই বাদ দিছি। শোল্ডার জয়েন্ট বাদ দিয়ে আমরা কি করছি, আপনারা আজকে কষ্ট করে একটু ইউটিউবে, এটা মেইন টপিক থেকে বাইরে চলে যাচ্ছে তো অলরেডি 21 বাজে, এনভেলপ স্লিভ ইউটিউবে যদি ভিডিও পাইলে আশা করি ভিডিও পাবেন, দেখতে পারবেন, আর না হয় আমার যদি গ্যালারিতে ভিডিও থাকে আমি ওটা গ্রুপে শেয়ার করে দিব। এনভেলপ স্লিভে শোল্ডার জয়েন্টের অপারেশনটাই বাদ দিয়ে দেওয়া হয়। এই শোল্ডার জয়েন্টের অপারেশনটা বাদ দিয়ে কি করা হয়, এই আপনার যে স্লিভটা আসবে, স্লিভের সাথে মানে অনেকটা স্যান্ডউইচের মতো করে এটা স্লিভের টুকরো তো, আর আপনার ফ্রন্ট পার্ট পার্টটা এরকম, আবার ব্যাক পার্টটাও ধরে নিচ্ছি, আমার আঁকা হয়তো ভালো হচ্ছে না, একটা একটু বেশি কার্ভ থাকে, ফ্রন্ট পার্টে কার্ভ ব্যাক বেশি থাকে, ব্যাক পার্টে কার্ভ কম থাকে। আচ্ছা, তো এই অংশটার সাথে এই অংশটা সেলাই করা হয়, মানে এই অংশটা এটা ধরেন 1, এটা ধরেন 2, তার নিচে এটা হচ্ছে 3। ব্যাপারটা বুঝতে পারছেন? প্রথমে 1 দেয়, তারপর 2 দেয়, মানে প্রথমে ফ্রন্ট পার্টের টুকরোটা দেয়, তারপর স্লিভ দেয়, তারপরে ব্যাক পার্টের টুকরোটা দেয়। টুকরোটা দিয়ে এটার পুরো অর্ধচন্দ্রাকৃতি যে সেলাইটা অর্ধেক 50% এই সেলাইটা করে ফেলে। আচ্ছা আচ্ছা, তো 50% সেলাইটা করা হয়, করার পর এই বাকি সাইডের যে জিনিসটা, আবার এই সাইডে ধরেন আমি যদি ডিফারেন্ট মার্ক করি, ও সরি, প্রথমে 1 আর 2 মিলে 50% সেলাই করা হয়। এই 1 আর 2 মিলে 50% সেলাই করার পর আবার 2 আর 3, এটা তো এই যে এটা তো সেই 2ই আছে, তারপর এই 2 এর সাথে এই 3 বাকি 50% সেলাই করা হয়। এভাবে আপনি এক সাইডের স্লিপ পেয়ে গেলেন। কোনো কনফিউশন আছে? এটা একটা জাস্ট একটা ফিচার, একটা স্পেশাল অপারেশন, আমি জাস্ট এক্সপ্লেন করতেছি। আমি লাইনে কাজ করতাম, মানে লাইনে ওটাই আমি সরাসরি এক্সপেরিয়েন্স করছি বলে। স্যার এটা কি হাফ পার্টে করাইছিলেন নাকি? হাফ পার্টে মানে ব্যাক পার্টের সাথে কি স্লিভ আগে জয়েন করেছিলেন? হ্যাঁ, এই যে ব্যাক পার্টের সাথে স্লিভের অর্ধেক সেলাই করা হয়েছে, তারপর ফ্রন্ট পার্টের সাথে ওই সেম স্লিভের বাকি অর্ধেক। এটা আরো সহজ আমি করেছিলাম, ব্যাক প্যাকিং করার পরে আমরা ফিলের মেশিন দিয়ে 2 পার্ট 3 পার্ট একবারে মেজারমেন্ট দিয়ে অ্যাটাচ করে নিয়েছিলাম। এই বলতে এটা তো ওভারলকে করতে হবে। ফার্স্টে ফিলের মেশিন দিয়ে জয়েন করার পরে উনি ফিলের মেশিন দিয়ে একটা টাক দিলেও বড় ওভারলকে অ্যাটাচ করে দেব। ও আচ্ছা আচ্ছা, টাক ওইটা টাক কি জন্য দিতে হয়? যেমন ধরেন নতুন ওয়ার্কার সে ভুল করতে পারে বা সে ধরতে পারতেছে না, তখন একটা টাক দেওয়া লাগে। ক্ষেত্রে একটা ইস্যু থাকে, আমার যে নেক মেজারমেন্ট আছে, নেক মেজারমেন্টে টাক না দিলে অনেক সব প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, বড় হয়ে যাবে, মেজারমেন্ট বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে। হ্যাঁ, কোয়ালিটি ইস্যুস, এরকম কোয়ালিটি ইস্যুসের আশঙ্কা করা হলে তবে আমার ওখানে ওটা করা লাগতো না। এটা তো একটা আলাদা প্রসেস, আলাদা কস্টিং ইউজ আছে, আলাদা মেশিন ইউজ হবে, কিন্তু আলাদা মেশিন ওভারহেড যদি টাক দিয়ে আমি আলাদা বলবো তাহলে আমার মেশিন লাগছে না, তখন তো কস্টিং বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা ঠিক আছে যে আপনারা যদি নতুন এই জিনিসটা করতে চান, যে মানে নতুন একটা আসছে, নতুন একটা প্রসেস আসছে, নতুন একটা অর্ডার আসছে, লাইনে আগে ছিল না, তখন তো সহজ করার জন্য আপনাকে এক্সট্রা মেশিন দিয়ে এক্সট্রা টাক দিতে হবে। তবে ওইটা ওখানকার একটা কমন অর্ডার, তো ওখানে ওইটা করে রামপাটা বডি সুইপ করে। তবে এটা ক্রিটিক্যাল অপারেশন, এটা ক্রিটিক্যাল অপারেশন এবং এটার এসএমবি আমরা ওইভাবে কনসিডার করে ধরতাম। আচ্ছা, তো এটাই ডিফারেন্ট ছিল আর কি ডিফারেন্ট। আর নিচে হচ্ছে যেটা নিচে গাসেট, আপনাদের ইয়েতে ভাইভাতে কিন্তু কমন একটা কোশ্চেন আসে যে গাসেট কি, গাসেট কি, এই কোশ্চেনটা পাইছেন? গাসেট হচ্ছে ওই যে আপনার বটমের যে অতিরিক্ত যে ফ্যাব্রিকটা, এটা তো বাচ্চাদের আইটেম, এটা হচ্ছে ডাইপার সিস্টেমে, যাতে এখানে স্ন্যাপ বাটন দিয়ে ইমার্জেন্সি খুলে ফেলা যায়।
বা এভাবে সহজে খোলা যায়। এই জন্য এই জায়গায় অতিরিক্ত ফ্যাব্রিক আছে এবং ফ্যাব্রিক দিয়ে স্ন্যাপ বাটন দিয়ে অ্যাড করা হয়, এটাকে কাসেট বলে। আচ্ছা, তাহলে এটার অপারেশন ব্রেকডাউনটা আমি সংক্ষেপে করি, আর এটা তো ফাইল আপনাদের আছে অলরেডি। লেভেল ট্যাগ হচ্ছে শুরুতে, এটা দিয়ে যদি আমি বলি, এখানেও কিন্তু লেভেল ট্যাগই আগে হয়েছে, ওই জায়গায় একটু লেভেল ট্যাগ হয়েছে, আমি মিসকমেন্ট মানে একটু কোনো হয়ে গেছে। লেভেল ট্যাগের পর নেক বাইন্ডিং হয়েছে, এই প্রোডাক্টের ক্ষেত্রেও এই প্রোডাক্টের ক্ষেত্রে। ও এইটাতে তো শোল্ডার অ্যাটাচ হয়েছে, এই শোল্ডার জয়েন হয়েছে, এটাই পার্থক্য। আর তারপরে স্লিভ হেমিং, স্লিভ হেমিং করে, স্লিভের টুকরা তো আগেই বাইরে থাকে, স্লিভটা হচ্ছে হেমিং করে নেওয়াটা সহজ। স্লিভ আগে হেমিং করে নিলে পরে অ্যাটাচ করার পর ঝামেলা হয় না, স্লিভ সবসময় আগেই সেপারেটলি হেমিং করে। হেমিং করার পরে এটা কিন্তু একটা মজার জিনিস, কিছু জায়গায় বোথ সাইড সিম একসাথে করে, দুই জায়গায় সাইড সিম একসাথে করে, কিছু জায়গায় আবার সাইড সিম আগে ফার্স্ট সাইডে একবার করে, তারপর নিচে। এখানে এই জন্য ফার্স্ট সাইড সিম আগে করছে, কি জন্য করছে, এখানে এই যে বটম বাইন্ডিং আছে, আপনি যে কাসেটে কাজ করবেন, মানে কাসেটকেও বাইন্ডিং করতে হচ্ছে। যত রকমের পাইপিং, বাইন্ডিং, হেমিং কোন মেশিনে করে আজকে বলছি একটু আগে আপনাদেরকে সবাই ফ্ল্যাট লকে, এটা আগে এক সাইড মারার পরে বাইন্ডিং করার পরে আবার পরে সেট করা। যদিও সবাই হয়তো সুইং লাইনে অ্যাসোসিয়েটেড দিয়ে করবেন না, কিন্তু তারপর যেহেতু অ্যাপারেল ফ্লোর করতেছেন, এগুলো অ্যাপারেল ফ্লোরের নলেজ। ওকে, বটম বাইন্ডিং এর পর সেকেন্ড সাইড সিম হচ্ছে। সেকেন্ড সাইড সিম হওয়ার পরে এই যে আপনার যে সাইড সিম করলেন, সাইড সিমের পরে এন্ড ট্যাগ দেওয়া লাগে, শেষে একটা সেলাই দেওয়া লাগে। লোকাল যেগুলো হচ্ছে লোকাল প্রোডিউস, লোকাল মার্কেটে তৈরি হয়, ওরা যেগুলো ভাবে অপারেশন বাঁচানোর চেষ্টা করে, মেশিন বাঁচানোর চেষ্টা করে, ওরা দেয় না। কিন্তু আপনি এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিতে আপনার যখন একজন আমেরিকান কনজিউমার জিনিসটা কিনবে, ওখানে আপনার ফাঁক ফোকর রাখা যাবে না। তো এখানে থাকে, আপনি যে জায়গায় সেলাইটা শেষ করছেন ওখানে একটা এন্ড ট্যাগ থাকে। এন্ড ট্যাগ বলতে আমাদের লোকাল ভাষায় বলে চাপ ট্যাগ থাকে। হ্যাঁ, চাপ ট্যাগ, ছোট সেলাই, ছোট সেলাইকে ওই ট্যাগ বলে আর কি। আর চাপ ট্যাগ বলে ওটা প্লেন মেশিনে মারা হয়, ওই জন্য ওটাকে মনে হয় এভাবে লোকাল মার্কেটে চাপ ওয়ার্ডটা চলে আসে, চাপ সেলাই। লক স্টিল বলে স্যার, একটা খাড়া করে দেওয়া থাকে আর একটা বসায় দেওয়া থাকে। চাপটা যেটা বলে এটা আপনার সেলটা বসায় দিয়ে উপরে দেয়, আচ্ছা মানে শুধু সেলের উপরে দিয়ে দিলে। ওকে, মানে আমি অত ভেরিয়েশন না, আমার এক্সপেরিয়েন্স করা লাগে, আমি শুধু ওই যে গার্মেন্টস কি বসায় আছে। আর স্লিপ ট্যাগ হচ্ছে আপনার এই যে দুই সাইডে স্লিপ যে অ্যাটাচ করছেন, এখান থেকে যে আপনার সাইড সিম শুরু হয়েছে, এখানেও সেলাইটা বন্ধ করে দেওয়া লাগে। ওই জন্য ওই প্লেন মেশিন বা সিঙ্গেল নিডল লক স্টিচে একটা ছোট সেলাই দেওয়া লাগে। আর তারপরে এই যে স্ন্যাপ বাটন অ্যাটাচ করতে হয়। স্ন্যাপ বাটনেরও দুইটা পার্ট, একটা হচ্ছে রিং, একটা হচ্ছে সকেট। তো দুইটা পার্ট, মানে আপনার এটা কিন্তু ভাইভাতে আসতে পারে, আপনারা রেগুলার ক্লাস করতেছেন, আপনারা উত্তর দিতে পারবেন যে আপনাদের তো ল্যাব আছে, কিন্তু ল্যাব রিপোর্ট কিন্তু আমি দিয়ে দিছি, পোর্টালে দিয়ে দিছি, আমি নোটিশ দিই নাই, নোটিশটা দিয়ে দিব। আমাকে 30 তারিখের ভিতরে ল্যাব রিপোর্ট সবগুলো জমা দিবেন, কুইকলি আপনাদের ফাইবারটা মানে ল্যাব এক্সাম আগেই নিয়ে কয়টা নেবেন? ল্যাব রিপোর্ট কয়টা? আপনাদের সুবিধার্থে ল্যাব রিপোর্ট আমি 5টা দিচ্ছি, টোটাল 8টা দেওয়ার প্ল্যান ছিল, 3টা বাদ দিচ্ছি। হ্যাঁ, 5টা না, 4টা করতে পারেন, নাম্বার ওইভাবে পাবেন, একটা কম্পোনেন্ট গ্রেড একটা কম্পোনেন্ট সবাই সেম গ্রেড পেলে সমস্যা। স্যার এটা একটু হাতে লিখে ছাড়া টাইপ করা যায় না? হ্যাঁ, টাইপ করতে পারেন, ওই সবাই সেম গ্রেড পেলে প্রবলেম, মানে এটা হয়ে যায় সবাই সেম গ্রেড কে পাবে। আচ্ছা, এই বাটন ঠিক আছে, স্ন্যাপ বাটন অ্যাটাচের জন্য মিনিমাম কয়টা মেশিন লাগবে? দুইটা কেন লাগবে? একটাতে সকেট লাগাবে আর একটাতে লক লাগাবে। একটাতে সকেট লাগাবে আর একটাতে রিং লাগাবে। দুইটা দুই রকম করে। সরি স্টার্ট, আমি বারবার রিং বলতেছি, বাংলা নাম বলতেছি। স্টার্ট আর সকেট, স্টার্ট হচ্ছে যেটা কাটা, আর সকেট হচ্ছে যেটা ফাঁকা জায়গাটা। স্টার্টটা হচ্ছে সকেটের ভেতর যায়। ওকে, কোয়ালিটি চেক, ফুল গার্মেন্টস প্রেসিং। এই হচ্ছে বডি স্যুটের অপারেশন ব্রেকডাউন। আর বাংলাদেশের জার্সির অপারেশন ব্রেকডাউনটা আমি একটু মুখে বলে দিই, ঠিক আছে? এইটা হচ্ছে কি জন্য রাখছি, এখানে বেসিক পার্থক্য টি শার্ট আর পোলো শার্ট। এই হচ্ছে দেখেন, এই হচ্ছে একটা পোলো শার্টের অপারেশন ব্রেকডাউন, আর টি শার্টের অপারেশন ব্রেকডাউন কিন্তু মোটামুটি এটা দিয়ে চলে আসে, জাস্ট শোল্ডার জয়েন্ট এখানে আমি উল্লেখ করিনি। তাছাড়া এখানে একটা বেসিক টি শার্টের পুরোটাই দেওয়া আছে, আর এটা দিয়ে তো অলরেডি মিস্টার নুরুল বললেন, আবার আমিও হচ্ছে বাকিটা কারেকশন করে দিলাম। টি শার্টটা আমি জাস্ট মুখে বলি, এখানে বাংলাদেশের এটা আমার নিজের জার্সি। এবং মজার বিষয় হচ্ছে এইখানে ভাইভাতে আমি এটা ব্রেকডাউন করছিলাম, জবের ভাইভাতে, মানে
আমার এটা 2023 সালের কুফা জার্সি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে। প্রথমে এটার পিছনে হিট সিল আছে একটা, ওটা পিছনে দেখতে হবে হিট সিল, এখানে লোগো ইউজ করে নাই, ওরা হিট সিল ইউজ করছে, লোকালি তৈরি করছিল তো। তারপরে হচ্ছে হেল্পার দিয়ে মানে ধরেন একটা ফ্লেক্সিবল ফ্যাক্টরি যেখানে অনেক ওয়ার্কার ইউজ করে, ম্যান পাওয়ার ইউজ করে, যেখানে চাপাচাপি করে না, সেখানে একটা অতিরিক্ত হেল্পার দিয়ে দেয়, সে জাস্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ম্যাচ করে এর কাছে দিবে, ওয়ার্কারের কাছে দিবে। তারপরে যে শোল্ডার জয়েন করে এক্সট্রা থ্রেডটা কেটে দেয়, কাটার পরে যে রিপ অ্যাটাচ, এখানে নেক রিপটা কি, এখানে নেক রিপটা হচ্ছে ফুল কলারটা, এটাও কিন্তু সিঙ্গেল পিস, এক পিস না। আপনাদের এই আমার শার্টের কলার কয় পিস? শার্টের এটা হচ্ছে কলার, ঠিক আছে, আর নিচের এটাকে বলে কলার ব্যান্ড, ঠিক আছে, ব্যান্ড করে। তো এখানে ওভেন ফ্যাব্রিকে 2 পিস। আচ্ছা, তারপর এখানে পাইপিং আছে, সব টি শার্ট পোলো শার্ট সব কিছুতে মিস্টার তানভীর এটা তো সম্ভবত পাইপিং থাকবে ভিতরে, ধরলে বুঝতে পারবেন, আছে, হ্যাঁ পাইপিং আছে। তারপর ওই যে শোল্ডার জয়েন্ট, তারপর নেক রিবেটাস, তারপর পাইপিং এর পর হচ্ছে এই যে ফ্রন্ট প্লাকেট আপনি প্লেসমেন্ট করবেন, এই যে কোন জায়গায় আমি প্লাকেটটা প্লেস করব, সামনে টুকরাটা এখানে একটা স্লিট করা থাকে, কাটা থাকে। আচ্ছা, তারপর প্লাকেট প্লেসমেন্ট করার পর প্লাকেটটা ফ্রন্ট পার্টের সাথে সেলাই করে দিব, বডি সুইং এর পরে ফ্রন্ট প্লাকেট আপার টপ স্টিচ, যেটা আসলে আমার সাথে নিয়ে আসা, আমি এখন থেকে দেখি ক্যাম্পাসে রেখে দিব, সামনে থাকলে দেখতে পারতেন, এর উপর টপ স্টিচ আছে, টপ স্টিচ দেখলেই বুঝে যায় আলাদা একটা সিঙ্গেল নিডেলের একটা সেলাই। ওকে, তারপর এই যে নো স্ট্যাক মানে হচ্ছে এই যে সামনে ছোট একটা জায়গা আছে সেলাইটা, এটা হচ্ছে নো স্ট্যাক, এটার জন্য একটা সেপারেট মেশিন ইউজ করা লাগবে। তারপরে প্লাকেট অ্যারাউন্ড ওভারলক, এটা পুরোটা, এটা হচ্ছে ওই যে বললাম না গেঞ্জি কিন্তু উল্টাই ফেলতে হবে, গেঞ্জি উল্টাই তাসের মতো আপনি দেখলে পুরাই বুঝতে পারবেন কার আগে কে কার পরে কে। তো এখানে হচ্ছে এই যে চারিপাশে ওভারলক করা হয়, ওইটা গেঞ্জিটা উল্টাইলে ভেতর থেকে দেখা যেত। তারপরে আচ্ছা সবাই বোর হচ্ছেন না? আচ্ছা, তারপর হচ্ছে নেক পাইপিং টপ স্টিচ, এই নেক পাইপিং টপ স্টিচটা এটা আমি আমার আন্দাজের ভিত্তিতে আমি হচ্ছে নেক পাইপিং টপ স্টিচটা পরে দিছি। এটা কি নেক পাইপিং এর পরেই করে নাকি আগে করে, এটা আসলে আমারও গেঞ্জিটা সামনে থাকা পাইপিং জয়েন্টের পরে করে, ওই তো মানে এটা আমি আন্দাজের ভিত্তিতে দিছি, ওই জন্য এখানে বললাম। আচ্ছা, তারপর স্লিভ হেমিংও কিন্তু আগেই করে ফেলে, কারণ স্লিভটা যত পরে হেম করবো, মানে স্লিভ অ্যাটাচের আগে করতে হবে, অ্যাটাচ করার আগে যে কোনো টাইমে আমি ওই হেমিংটা করলে হচ্ছে। আমাদের কিন্তু তো স্লিভ অ্যাটাচ আগে করে পরে হেমিং করে, এইটা এখন এটা ইস্যু হচ্ছে, কারণ এটা ইস্যু হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেজারমেন্ট ইস্যু থাকে, কারণ আমার স্লিভ যে লেন্থ আছে, যদি আমি হেম আগে করে নিই, এটা যদি ওভারভাবে কাটা পড়ে আমার স্লিভ তো মাইনাস হয়ে যাবে, মাইনাস হবে না, এটা তো যদি আমি আগে করে ফেলাই, এটাই বলতেছি যে মাঝে মাঝে ওয়ার্কাররা একটু ভুল করে স্লিভ একটা মাইনাস করলো, মাইনাস আমি তো আগে অ্যাটাচ করে নিই, দুই সাইড যখন সমান হয় না তখন এই সাইডও মাইনাস করে, এবং এটা আইরা চালাই দিতে পারে, যে চালাই দেন, ওই যে ছাত্রলীগ যেমন ওই যে বলছিল না যে এটা চালাই দেন, আমরা চালাই দিতে পারি, কোয়ালিটিটা পাশে আর কি, তারপরে কোয়ালিটিটা পরে ইন্সপেকশন করে, কোয়ালিটি তো ওটা আপনাদের লাইবিলিটি আর কি, আমরা পাস করে দিতে সমস্যা নেই। আচ্ছা, তো এই যে এরকম স্পেসিফিক কারণে আমরা মাঝে মাঝে হেমিং পরেও করতে পারি। আবার বায়ার যদি বলে যে আমার এই জিনিসটা এই অপারেশন, যদি বায়ার ওরকম মানে বায়ারের অত টেকনিক্যাল নলেজ থাকে, ডেপথ থাকে বায়ারের পক্ষের কারণ, সে ওরকম যদি রিকোয়ারমেন্ট দেয় একটু প্যাচে ফেলানোর জন্য, বা তার সে সামহাও তার ভালো লাগছে যে এই অপারেশনটা পরে করলে ফ্যাব্রিকটার গার্মেন্টটার হচ্ছে ওভারঅল ইয়েটা ভালো হয়, ডাইমেনশন ভালো থাকে, সে ওরকম যদি বলে তাহলে প্লাকে হেমিংটা পরে করতে হতে পারে। তারপরে আমি স্লিভ আর বডি প্যানেলগুলো ওই আরেকজন হেল্পার, সে হচ্ছে স্লিভ আর বডি প্যানেলগুলো ম্যাচ করে ওই যে স্লিভ অ্যাটাচ করবে তার কাছে রেখে দেয়, এরপর স্লিভ অ্যাটাচ হয়। স্লিভ অ্যাটাচ হওয়ার পরে এখানে কিন্তু ওই যে যেহেতু নিচে গাসেটের কোনো কাজ নাই, ও দুটো সাইড সিম একসাথে করতে পারতেছে। আর আমি এরপরে যেটা দেখাইছিলাম, এখানে কিন্তু নিচে গাসেটের কাজ থাকার কারণে দুটো সাইড সিম চাইলেও একসাথে করতে পারবে। ওকে, তারপরে এই যে যেহেতু দুই সাইডে সাইড সিম করে ফেলছি, বটম হেমিং করে ফেললাম। বটম হেমিং করার পরে এই যে বাটনের কাজটা শেষে করে বটম হেমিং এর পরে এখানে ওই যে লোকাল বলছিলাম, এখানে কিন্তু ট্যাগটা দেয় না, এন্ড ট্যাগ স্লিভেও দেয় না, ইয়েতেও দেয় না। তো আমি এই গেঞ্জিটা রিমোটে দাও ব্রেকডাউন করছিলাম। তারপরে আপনার বাটন হোল্ডিং করবে, বাটন হোল্ডিং এর পর বাটন অ্যাটাচ করবে ব্যাক পার্টের সাথে। বাটন অ্যাটাচ করার পর বাটনিং মানে হচ্ছে ওই যে হেল্পার জাস্ট বাটনগুলো মেরে দিবে। তারপরে কোয়ালিটি চেক, স্টুডেন্ট কাটিং আর রেগুলার ফুল গার্মেন্ট ড্রেসিং মানে এটা ছিল না। আচ্ছা,
5 মিনিট অতিরিক্ত নিয়ে নিচ্ছি না না স্যার আমি বন্ধ